চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে আজকের এইচএসসি পরীক্ষা চলবে। প্রতিবাদে বিকেলে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা। ক্ষতিগ্রস্ত এলাকায় অনুপস্থিতদের ফের নেওয়া হবে পরীক্ষা। সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ। শেখ হাসিনার ফেরার ইস্যু নিয়ে চাপে নেই সরকার, বললেন তথ্য উপদেষ্টা। ফিরলে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে, সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী। হাম থেকে সুস্থতার কয়েক মাস পর শিশুদের ফুসফুসে সংক্রমণ রয়েছে, স্নায়বিক সমস্যার সংখ্যা। উপসর্গ দেখা দিলে হাসপাতালে আসার পরামর্শ চিকিৎসকদের। বাড়িতে যাওয়ার পরেও আবার শ্বাসকষ্ট নিয়ে আসতেছে। এগুলো পরবর্তীতে কিন্তু লাং অ্যাবসেস, ব্রঙ্কিওলইটিস এই সমস্ত রোগে ভোগার সম্ভাবনা আছে। খালাসের অনুমতি না পাওয়ায় চট্টগ্রাম বন্দরে নষ্টের পথে প্রায় ৩৫০ কোটি টাকার শিল্প লবণ। আমদানি নীতি আদেশে অস্পষ্টতাকে দুষছেন ব্যবসায়ীরা। বোর্ডে মাল আসলো, তখনই বললো এটা লবণ, এটা মাল সার দেওয়া যাবে না। গভর্নমেন্টের সম্পূর্ণ আমদানি নীতি মেনে আমরা ইম্পোর্ট করছি, ঠিক আছে, তাহলে আমাদের মালটা আটকাবে কেন? স্বাগত এখন সকালে প্রয়োজন আপনাদের সঙ্গে আছি জানসিন জুথিকা। চট্টগ্রাম ছাড়া সব শিক্ষা বোর্ডে আজকের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এর প্রতিবাদে বিকেলে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়ে মঙ্গলবার রাতে আন্দোলন স্থগিত ঘোষণা করেন শিক্ষার্থীরা। দিনভর রাজধানী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ অবরোধে ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। এর আগে সন্ধ্যায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৩ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। বিস্তারিত হোসেন জাহিদের প্রতিবেদনে। গেল কয়েকদিনের টানা বৃষ্টি, বন্যা, উজানের ঢল, জলাবদ্ধতায় রাজধানী সহ ডুবে যায় দেশের বিভিন্ন এলাকার স্কুল, কলেজ ও বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দুর্ভোগ মঙ্গলবার রূপ নেয় ক্ষোভে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৩ দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ অবরোধ করেন শিক্ষার্থীরা। রাজধানীর উত্তরা বিএনএস সেন্টারের সামনে ছাত্রদের বিক্ষোভ শুরু হয় সকাল 11টায়। এতে ঢাকা ময়মনসিংহ সড়কে যান চলাচল প্রায় 6 ঘন্টা বন্ধ থাকে। এতে তীব্র ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এটা তো সরকার থেকে কোনো একটা পদক্ষেপ নেওয়া দরকার। এই যে সাধারণ মানুষ পুরো রাস্তায় জ্যাম, অন্যান্যদের আরও অবস্থা খুব খারাপ। যারা বাসে আসতেছে তারা মেবি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা খিলগির থেকে এই পর্যন্ত। নর্মালি তো আধা ঘন্টা লাগে, 2.5 ঘন্টা হয়ে গেছে। রাজধানীতে দিনভর এই আন্দোলনের সূত্রপাত মঙ্গলবার দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে। পরে ঢাকা কলেজ ও সায়েন্স ল্যাব মোড় থেকে অবরোধ তুলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের সামনে অবস্থান নেন তারা। বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা প্রতিনিধি বাছাই করলে তাদেরকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়ে যাবেন এমন আশ্বাস দেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। এ সময় আন্দোলনে কেউ যেন উস্কানি দিতে না পারে সে বিষয়েও সতর্ক করেন তিনি। তাদের যদি কোনো বক্তব্য থাকে এই বিষয়ে তারা মন্ত্রণালয়ের সাথে কথা বলতে পারে, প্রতিনিধি নির্বাচন করুক, আমরা তাদেরকে নিয়ে যাব। কেউ যেন পিছন থেকে কোনো উদ্দেশ্য হাসিল না করতে পারে সেজন্য তাদেরকে আমরা সতর্ক করেছি। অভিন্ন দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ টানা বাঁধে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনেও। এতে সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। যদিও চট্টগ্রামের সব জেলায় 16 জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। আমাদেরকে বলেছিল যে একই সাথে একই প্রশ্নে পরীক্ষা হবে। সেখানে কি জন্য আমাদেরকে শুধুমাত্র একা 4টা পরীক্ষা আমাদের একা লাস্টে হবে। শিক্ষা ব্যবস্থার কোনো উন্নয়ন না করে শুধু পরীক্ষা নিয়ে শুধু আছে নকল। পরীক্ষাতে চুরি করতে হচ্ছে, অনেকজনের চুরিটা করতে হচ্ছে কেন? আমাদের কলেজে পড়ালেখা করে ভাই, কলেজের মধ্যে ক্লাস হয় না। এছাড়া ময়মনসিংহ, বরিশাল, টাঙ্গাইলে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার পদত্যাগ সহ নানা স্লোগান দেন আন্দোলনকারীরা। দিনভর এমন বিক্ষোভের পর মঙ্গলবার সন্ধ্যা নাগাদ শিক্ষার্থীরা মিছিল নিয়ে যান জাতীয় সংসদ অভিমুখে। মানিক মিয়া এভিনিউয়ে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়েন তারা।
কিছুটা ছত্রভঙ্গ হয়ে শিক্ষার্থীরা আবারও জড়ো হন সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউ গেটে। সড়কের দুই পাশ বন্ধ করে দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন তারা। ভাঙচুর করে একটি যাত্রীবাহী বাস। যান চলাচল বন্ধ হওয়ায় সড়কে দেখা দেয় তীব্র যানজট ও জনভোগান্তি। রাত ৯টার পর আন্দোলন স্থগিত ঘোষণা করেন বিক্ষোভকারী শিক্ষার্থীদের প্রতিনিধি মিরাজ হোসেন। দাবি আদায়ে বুধবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ ঘোষণা দেন তিনি। আজকে রাতের মধ্যে যদি পরীক্ষা স্থগিত করা না হয়, কালকে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়ে ঘোষণা দেওয়া হলো। হোসেন জাহিদ, এখন ঢাকা। এদিকে শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জেরে সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। মন্ত্রী বলেন, কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলা হয়নি। এদিকে এইচএসসির পদার্থ বিজ্ঞান বিষয় প্রশ্নপত্রে অসঙ্গতির জন্য 4 শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সিলেট শিক্ষা বোর্ড। বিস্তারিত প্রতিবেদনে। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চলমান রাখা, প্রশ্নপত্র বিভ্রাট আর শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জেরে মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নবাণে জর্জরিত শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এবং পরীক্ষা সঠিকভাবে দিতে পারেনি। দিনের অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বে বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চলমান রাখার বিষয়ে অবস্থান ব্যাখ্যা করেন শিক্ষামন্ত্রী। বলেন, বিভাগীয় কমিশনার, স্থানীয় প্রশাসন ও আবহাওয়া অফিসের মতামতের ভিত্তিতেই এইচএসসি পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমরা 64টি জেলার এসপি এবং 8টি বিভাগীয় কমিশনার এবং প্রত্যেকটি বোর্ডের চেয়ারম্যান, ইউনো সকলের সাথে আমরা কথা বলেছি এবং ওয়েদারম্যান আমরা ব্রডকাস্টিং এর জন্য তাদের সাথে কথা বলেছি। তারা বলল যে বৃষ্টি হবে না, সেই কথাটি তারা বলেছে। বিকেল 5টা পর্যন্ত আমরা বসে থেকে সিদ্ধান্ত নিলাম যে সকলেই বলল যে ওয়েদার ভালো হবে, সেই জন্য আমরা পরীক্ষা রেখেছি। এই সময় এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়ে প্রশ্নপত্রে সৃজনশীল অংশের 6 ও 7 নম্বর প্রশ্ন ভুল থাকার বিষয়টি স্বীকার করে মন্ত্রী জানান, সংশ্লিষ্ট প্রশ্ন দুটিতে শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেয়া হবে। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি। বিগত গভর্নমেন্টের যে মডারেটর ছিল তারাই কোশ্চেন করেছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 দুইটি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। মাগরিবে নামাজের বিরতির পর সংসদের শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জেরে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে কিছু বলা হয়নি। তারপরও কেউ যদি মন্তব্যের জেরে আহত হয়ে থাকেন তা নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। আমার ব্যক্তিগত মন্তব্য, সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন। সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। অন্যদিকে এইচএসসির পদার্থবিজ্ঞান বিষয়ে প্রশ্নপত্রের ত্রুটি বা অসঙ্গতির জন্য 4 শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সিলেট শিক্ষা বোর্ড। এমন গুরুতর অসঙ্গতিকে দায়িত্বহীনতা ও পেশাগত অবহেলা আখ্যা দিয়ে 3 কর্মদিবসের মধ্যে লিখিত জবাব চেয়েছে বোর্ড। মাহবুব হাসান রিপন, এখন ঢাকা। দণ্ডিত অপরাধী হিসেবে শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাসিনা ফিরলে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে। সংসদে এমন তথ্য জানান 2 মন্ত্রী। আর বিরোধী দলীয় নেতার দাবির জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আগামী 5 আগস্ট খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর। বিস্তারিত নাজমুস সাকিবের প্রতিবেদনে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাজেট অধিবেশনের 25তম দিন, যেখানে 71 বিধিতে আলোচনা হয় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষা শিক্ষা, খাদ্যে ভেজাল রোধ, পাসপোর্ট নবায়নের বিষয়ে। 440 উত্থাপন করিতেছি। বিধি 68 এ জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার প্রসঙ্গে আলোচনা তোলেন বিরোধী দলের সদস্য আখতার হোসেন। দাবি জানান, যারা জুলাই গণহত্যার সঙ্গে জড়িত শেখ হাসিনা সহ সেসব ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। একই বিধিতে নাহিদ ইসলাম বলেন, দল হিসেবে বিচারের মুখোমুখি করতে হবে আওয়ামী লীগকে। এছাড়াও জুলাই হত্যা মামলার এই সরকারের সময়ে কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ করেন তিনি। যারা হত্যাযজ্ঞ করেছিল, গণহত্যা চালিয়েছিল, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছিল, তাদেরকে এখনো পর্যন্ত আমরা কোনো শাস্তি কার্যকর করতে দেখে নেই। মাননীয় স্পিকার, শেখ হাসিনা এখনো পর্যন্ত দেশের বাইরে পালিয়ে আছে। এখনো পর্যন্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের রায় কার্যকর করা আমরা দেখতে পারি না। মাননীয় স্পিকার, দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাই। ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে, যেই দল ইতিহাসে 2বার সুযোগ পেয়ে এদেশে গণহত্যা করেছে, এদেশে গণতন্ত্রকে হত্যা করেছে
এবং দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে, লুটপাট করেছে। জবাবে আইনমন্ত্রী তথ্যটি অসত্য দাবি করে প্রতিবাদ জানান। বলেন, এই সরকারের সময় জুলাই হত্যা মামলার বেশ অগ্রগতি হয়েছে। শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হাসিনা দেশে এলেই গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে। আমরা চাই তিনি ফেরত আসুক, বিচারের মুখোমুখি হোক। তবে আইনমন্ত্রী বলেছেন তাকে আসলে অ্যারেস্ট করা হবে এই জন্য যে শি ইজ অলরেডি কনভিক্টেড, সুতরাং তার আত্মসমর্পণের সুযোগ নাই, তিনি আসলেই তাকে গ্রেফতার করা হবে। আমরা কিছু ভুল, মিথ্যা, অপতথ্য এখানে আমরা শুনতে পেয়েছি, অসত্য তথ্য শুনতে পেয়েছি। আমরা দায়িত্ব নেওয়ার পরে 16টি তদন্ত কার্য সম্পন্ন হয়েছে মাননীয় স্পিকার। তার মধ্যে 12টি তদন্ত রিপোর্ট জমা হয়েছে, যেটা চার্জ ফ্রেম হবে এবং 4টি চার্জ ইতিমধ্যে ফ্রেম হয়েছে। জুলাইয়ের বিচারের নামে কারো ওপর যেন অবিচার করা না হয়, এমন মন্তব্য করে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান দাবি তোলেন, এই মাসের মধ্যে খুলে দিতে হবে জুলাই স্মৃতি জাদুঘর। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগস্টের 5 তারিখে খুলে দেওয়া হবে জাদুঘরটি। মেহরবানি করে এই জুলাই জাদুঘরটা খুলে দেন। যদি কিছু কাজ বাকিও থাকে তাও খুলে দেন। এই রিনোভেশন, এডিশন, ডিডাকশন, এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতে থাকুক। আজকেই সংবাদ সম্মেলন করে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে 5ই আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করবেন। পুলিশের সাবেক আইজিপি বেনজির ও হাদি হত্যাকারীদের দ্রুতই দেশে ফেরানোর প্রক্রিয়া হিসেবে সংশ্লিষ্ট দেশগুলোতে যোগাযোগ হচ্ছে বলে সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় আদালত সেটা আছে। নাজমুস সাকিব, এখন, ঢাকা। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সরকার কোনো চাপে নেই, বরং দেশে ফিরতে চাইলে সাহায্য করবে সরকার, নিশ্চিত করা হবে ন্যায় বিচার। মঙ্গলবার সচিবালয়ের নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। আরও বলেন, শেখ হাসিনা চাইলে আইসিটিতে বিশ্বের শ্রেষ্ঠ আইনজীবী নিয়ে আসতে পারেন, তবে তার রাজনৈতিক ভবিষ্যৎ এখন অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে বলে মনে করেন ডক্টর জাহিদুর রহমান। আরও জানাচ্ছেন হাসিব বিল্লাহ। ঠিক 2 বছর আগে কোটা সংস্কারের দাবিতে রাজপথে নামে শিক্ষার্থীরা। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের দমাতে মারণাস্ত্র ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার সর্বোচ্চ সাজা হয় মৃত্যুদণ্ড। দীর্ঘ নিরাপত্তা ভেঙে হঠাৎ বার্তা সংস্থা রয়টার্সকে সদল বলে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সভাপতি। তবে তার এই ফেরা নিয়ে কোনো ধরনের চাপে নেই সরকার। এটা ফ্যাক্ট, আমি চেক করে দেখলাম সবাই ঠিক। সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সব ধরনের সহযোগিতা করবে সরকার। আমরা তার জন্য জাস্টিস নিশ্চিত করতে চাই, ইনসাফ নিশ্চিত করতে চাই। তার মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, তিনি আসলে তাকে আমরা যদি প্রত্যর্পণ করে আনতে পারি, আমরা তো সেই চেষ্টাই করছি। আর উনি আসলে তো আমাদের সাথে দুই পক্ষের যোগাযোগ হয়ে যদি আসে, দ্যাটস ফাইন। ওনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আছে বলে আমি শুধু আমার কথা বলছি না, আমি ইভেন যারা আওয়ামী লীগের প্রতিও কিছু সিম্প্যাথাইজার, আমাদের চারপাশে পরিচিত মানুষ আছে, তো তারাও মনে করেন না যে ওনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আছে। তো এইটাই আর কি, সুতরাং এটাকে আমি কোনো চাপ বা কোনো প্রবলেমের কিছু বলে মনে করি না। তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনার ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আত্মপক্ষ সমর্থনের জন্য তিনি চাইলে বিশ্বের নামকরা আইনজীবী নিয়ে আসতে পারেন। উনি মামলার জন্য আইসিটিতে এখন বিদেশি লয়ার আনারও স্কোপ আছে। পৃথিবীর শ্রেষ্ঠতম লয়ার তিনি আনুন, তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন। ওখানে অবজারভার রাখা যায়, ওখানে ভিডিও ক্যামেরা রাখা যায়, এতটাই আধুনিক করা হয়েছে ইন্টারিমের সময় এই আইসিটি আইনকে। সো একেবারে স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রসেস চলবে। এই দেশের জনগণ যেটা চায়, তিনি যে অপরাধ করেছেন, যে মৃত্যুদণ্ড আছে, সেটা যেন বহাল থাকে। বহাল থাকলে সেই মৃত্যুদণ্ড কার্যকর হবে, সেটাও জনগণ দেখতে চায়। জুলাই সনদ বাস্তবায়নে সংশোধন কমিটির বিষয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, সংশোধনীর মাধ্যমে সংবিধানের যে কোনো কিছু পরিবর্তন করা যায়। সংশোধনী কমিটিতে এসে বিরোধী দলকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। আমি আশা করি বোঝাতে পেরেছি আপনারা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। জনগণ কেউ আমাকে। এদিকে আইন অনুযায়ী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি নিষ্পত্তি হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সরাসরি হাসিনার নাম না নিলেও জয়সওয়াল বলেছেন, যে কোনো প্রত্যর্পণই আইনি বিষয়। এছাড়াও শেখ হাসিনার বিষয়ে ভারতের মনোভাবের কোনো বদল ঘটেনি বলেও উল্লেখ করেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। This particular issue, there is no change in our approach to the matter. Any extradition matter is a legal issue
as you very well know, and it will be dealt with accordingly. হাম থেকে সুস্থ হওয়ার কয়েক মাস পরেও ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে আসছে অনেক শিশু। এখন সম্পূর্ণ সুস্থ হলেও কয়েক বছর পরেও স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে হাম আর ডেঙ্গুর উপসর্গ প্রায় কাছাকাছি হওয়ার সংশয়ে পড়ছেন অভিভাবকরা। তবে এই সময় জ্বর, সর্দি বা ডায়রিয়ার যে কোনো উপসর্গ দেখা দিলেই হাসপাতালে আসার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান আল মাহমুদের প্রতিবেদন। 9 বছরের আহসান, 11 বছরের আমান হামে আক্রান্ত দুই ভাই লক্ষ্মীপুর থেকে এসেছেন ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। তীব্র জ্বরের সঙ্গে ডায়রিয়া নিয়ে বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে সিট না পেয়ে এসেছেন এখানে। প্রতিদিনই প্রায় 200 রোগী আসছেন হাসপাতালটিতে। ঢাকা নিয়ে আসছি আর কি শিশু হাসপাতালে, পরে ওখানেও সিট পাওয়া যায় না, পরে আসলাম এই হাসপাতালে আসলে আর কি। হাম হয়েছে, হাম থেকে আপনার নিউমোনিয়া পর্যায়ে চলে যাচ্ছিল, কিন্তু আল্লাহর রহমতে হয় নাই। একই অবস্থা শ্যামলীর শিশু হাসপাতালে। হামের সঙ্গে ডেঙ্গু আক্রান্ত হয়ে আসছেন শিশুরা। জ্বরের সাথে ঠান্ডা কাশির আছে, এটা আছে। আর এখন তো বর্তমানে হামের সংখ্যাটা বেশি, অতিরিক্ত হাম। মিলে পিপলস হসপিটাল থেকে রিফারেন্স করে এখানে পাঠানো হয়েছে। এখন চিকিৎসাধীন আছে। জ্বরের সাথে ফেজে দাগগুলো হয়েছে, হওয়ার পর ঠান্ডি আর কাশিরে প্রস্তুত হয়ে গেছে। জ্বর, র্যাশ, কাশি, ডায়রিয়া সহ বেশ কিছু উপসর্গ একই হওয়ায় চিকিৎসা নিতে জটিলতায় পড়ছেন অভিভাবকরা। বিশেষজ্ঞরা বলছেন গায়ে তীব্র ব্যথা, প্রেশার কমে যাওয়া সহ ডেঙ্গুর জটিলতা তৈরি হয় জ্বরের 3 দিন পর। এই সময় শিশুদের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতার পরামর্শ তাদের। হামের মধ্যে দেখা যাচ্ছে যে চোখ কনজাংটিভাইটিস হচ্ছে, চোখ উঠছে, ডেঙ্গুতে কিন্তু উঠে না। জ্বর দুইটাতেই জ্বর কমন, দুইটাতেই র্যাশ হয়, কিন্তু হামের মিজলসের র্যাশটা হয় ব্যাপক আকারে আর ডেঙ্গুর র্যাশটা হয় সীমিত আকারে। ডেঙ্গুতে দেখা যাবে যে হাত পা প্রচণ্ড ব্যথা করছে, হামে দেখা যাবে যে সেটার কোনো নাই। হামের মধ্যে দেখা যায় যে চোখের এটা প্রকট হচ্ছে, ডেঙ্গুর ব্যাপারে ওটা না। হামের ব্যাপারে দেখা যাচ্ছে যে তাদের শ্বাসকষ্ট বা নিউমোনিয়ার প্রকোপ বেশি বাড়ছে, ডেঙ্গুতে সেটা না। ডেঙ্গুতে যেটা হয় সেটা হচ্ছে ব্লাড প্রেশার কমে যায়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে চলতি বছর 15 মার্চ থেকে মধ্য জুলাই পর্যন্ত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় 95,000-এর বেশি শিশু। হাম থেকে সুস্থ হওয়া শিশুরাও আসছেন ফুসফুসের জটিলতা নিয়ে, যাদের অধিকাংশই ছিলেন হামজনিত নিউমোনিয়া আক্রান্ত। হামের যে নিউমোনিয়াটা কিন্তু অনেক খারাপ নিউমোনিয়া, নেক্রোটাইজিং নিউমোনিয়া বলে। এটা খুব দ্রুত খারাপ হয়ে যায়, এয়ারডেস ডেভেলপ করে, লাং সাদা হয়ে যায়। এগুলির ট্রিটমেন্টে ভালো হতে দীর্ঘ সময় লাগে এবং কিছু কিছু যেগুলো মারাও যায়। আর যেগুলি ভালো হয় সেগুলোও দেখি পরবর্তীতে শ্বাসকষ্ট দীর্ঘদিন থাকতেছে, বাড়িতে যাওয়ার পরেও আবার শ্বাসকষ্ট নিয়ে আসতেছে। এগুলো পরবর্তীতে কিন্তু লাং অ্যাবসেস, ব্রঙ্কিয়েক্টেসিস এই সমস্ত রোগে ভোগার সম্ভাবনা আছে। হামে আক্রান্ত শিশুদের কয়েক বছর পরেও নিউরোলজিক্যাল সমস্যা দেখা দিতে পারে, তাই বাড়তি সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা। ঠাকুরগাঁওয়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অ্যানেস্থেশিয়া চিকিৎসক না থাকায় প্রায় 6 মাস ধরে বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশন। এতে ভোগান্তিতে পড়েছেন প্রসূতি নারী ও তাদের স্বজনরা। বাধ্য হয়ে অনেকেরই যেতে হচ্ছে বেসরকারি হাসপাতালে, গুনতে হচ্ছে বাড়তি খরচ। পাশাপাশি রয়েছে ওষুধ সংকট ও অ্যাম্বুলেন্স অকেজো হয়ে পড়ার অভিযোগ। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ রেজা। সদর উপজেলার দূর দূরান্ত থেকে প্রতিদিন গর্ভবতী মা ও শিশুরা বিনামূল্যে চিকিৎসা নিতে আসেন ঠাকুরগাঁও মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। কিন্তু অ্যানেস্থেশিয়া চিকিৎসকের অভাবে গত 6 মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশন। ফলে অনেক প্রসূতি বাধ্য হচ্ছেন বেসরকারি হাসপাতালে যেতে। এতে বাড়ছে চিকিৎসা ব্যয়, যা অনেকের সামর্থ্যের বাহিরে। একসময় এই অপারেশন থিয়েটারে প্রতি মাসে গড়ে 20 থেকে 25টি সিজারিয়ান অপারেশন হতো, কিন্তু অ্যানেস্থেশিয়া চিকিৎসক না থাকায় এখন বন্ধ রয়েছে পুরো কার্যক্রম। প্রস্তুত থাকলেও দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে আছে অপারেশন থিয়েটার। স্বাস্থ্যকেন্দ্রের অ্যানেস্থেশিয়া চিকিৎসক ডাক্তার মোহাম্মদ রেজা হাবিব চলতি বছরের 12 ফেব্রুয়ারি অবসরে যাওয়ার পর থেকেই বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশন। এখন আমরা কোথায় যাবো? আমাদের কি অত টাকা পয়সা আছে যে আমরা বাইরে যাব? এখানে তো ওষুধের কোনো নেই, ব্যবস্থা নেই, অনেকদিন থেকে বলে ওষুধ আসে না। যদি একটা ডাক্তার থাকে তাহলে পুরোটাই ফ্রিতে হয়ে যাবে, আর ক্লিনিকে গেলে আমাদের 30 থেকে 30,000 টাকা লাগবেই। একটা গরিব মানুষের জন্য অনেক উপকার হবে এটা। অনেক জনকার দেখেন আপনার কারো কাছে টাকা থাকে না, অন্য জায়গায় করতে গেলে ব্যয়বহুল টাকা খরচ হচ্ছে। আমরা অভাবী মানুষ, আমরা দিনমজুর, আমরা এখানে আসছি সুবিধার জন্য।
শুধু চিকিৎসক নয়, রয়েছে ওষুধ সংকটের অভিযোগও। রোগীদের জন্য নির্ধারিত ওষুধ প্রয়োজনের সময়ে পাওয়া যায় না বলে অভিযোগ রোগী ও স্বজনদের। এদিকে গুরুতর অসুস্থদের পরিবহনের জন্য থাকা অ্যাম্বুলেন্সটিও দীর্ঘদিন ধরে পড়ে আছে গ্যারেজে। কর্তৃপক্ষ বলছে জ্বালানি তেল বাবদ বরাদ্দ না থাকায় অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা যাচ্ছে না। আপাতত আমরা সিজারিয়ান সেকশনটা আমাদের এখানে বন্ধ আছে, এই কারণে যে সিজার করতে হলে 2 জন ডক্টরের দরকার আছে। একজন হচ্ছে অ্যানেস্থেশিয়া দিবেন, আর একজন হচ্ছে সার্জন হিসেবে তো আমি নিজেই সার্জারি করি। আর আমাদের যে অ্যানেস্থেশিয়া আগে দিতেন মানে যিনি ছিল, তিনি হচ্ছে গত ফেব্রুয়ারি 12 তারিখে পিআরএলে যান। 4.5 লক্ষ টাকা তারও উপর আমার সেটা হচ্ছে আপনার বকেয়া পড়ে আছে। আমরা কিন্তু সেই বকেয়াটা পরিশোধ করতে পারছি না বিধায় তাকে জ্বালানি কিন্তু সরবরাহ তারা করতে চাচ্ছে না, পেট্রোল পাম্প থেকে সরবরাহ করতে যাচ্ছে না, যে আপনারা এই টাকাটাই তো পরিশোধ করতে পারতেছেন না। হাসপাতালের মতো জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম স্বাভাবিক হলে কমবে সাধারণ মানুষের ভোগান্তি। তাই মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সেবার মান বাড়াতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন রোগী ও স্বজনরা। নাহিদ রেজা, এখন ঠাকুরগাঁও। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। খালাসের অনুমতি না পাওয়ায় চট্টগ্রাম বন্দরে আটকে আছে প্রায় 350 কোটি টাকার 400 কন্টেইনার শিল্প লবণ। সোডিয়াম সালফেট বাণিজ্যিকভাবে আমদানি করে ব্যাপক ক্ষতির মুখে ব্যবসায়ীরা। আমদানি নীতি আদেশে অস্পষ্টতার কারণে এসব চালান পড়ে আছে মাসের পর মাস। অভিযোগ, 10 বছর ধরে রাসায়নিক পরীক্ষার রিপোর্ট দিয়ে শিল্প লবণ খালাস হলেও 2025 সালের মার্চ থেকে চট্টগ্রাম কাস্টমস বলছে শিল্প মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র লাগবে। এই অবস্থায় বিপুল পরিমাণ সোডিয়াম সালফেট নষ্টের পথে, যে কারণে রাজস্ব হারাচ্ছে সরকারও। বিস্তারিত হাজেরা শিউলির প্রতিবেদনে। দেশীয় লবণ শিল্পের সুরক্ষায় খাবার লবণ আমদানি নিষিদ্ধ, কিন্তু শিল্প খাতে চামড়া, কাঁচ, পেপার, ওয়াশিং প্ল্যান্ট, টেক্সটাইল ও ওষুধ সহ বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার হয় সোডিয়াম সালফেট, যা আমদানি করা হয় পৃথক এইচএস কোডে। ব্যবসায়ীদের দাবি, দীর্ঘ 1 দশক ধরে রাসায়নিক পরীক্ষার সনদ দিয়ে বাণিজ্যিকভাবে শিল্পের কাঁচামাল হিসেবে সোডিয়াম সালফেট আমদানি করেছেন তারা। কিন্তু 2025 সালের 17 ফেব্রুয়ারি এনবিআর এক অফিস আদেশে জানায়, শিল্পের নামে খাবার লবণ আমদানি করে খোলা বাজারে বিক্রির অভিযোগ আছে। তাই রাসায়নিক পরীক্ষায় নিশ্চিত হয়ে আমদানি নীতি আদেশ মেনে চালান খালাসের নির্দেশনা দেওয়া হয়। এরপরই বাধে বিপত্তি। বাণিজ্যিকভাবে আমদানি করা সোডিয়াম সালফেটের সব চালান খালাস স্থগিত করে কর্তৃপক্ষ। এ অবস্থায় 400 কন্টেইনার সোডিয়াম সালফেট বন্দর ডিপোতে পড়ে থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন আমদানিকারকরা, যার মূল্য 350 কোটি টাকা। যখন পড়ে মাল আসলো তখনই বললো এটা লবণ, এটা মাল সার দেওয়া যাবে না। 400 কন্টেইনার প্রায় 10,800 টন, প্রায় 350 কোটি টাকার মাল। আমরা যেখানে সরকারকে রাজস্ব দিয়ে 93.64% রাজস্ব দিয়ে মালগুলা রিলিজ করতাম। আমদানিকারকদের দাবি, রাসায়নিক পরীক্ষার রিপোর্ট দাখিল করে 94% শুল্ক কর দিয়েই সোডিয়াম সালফেট আনছিলেন তারা। তাদের অভিযোগ, শিল্প মালিকদের অনেকেই বন্ড লাইসেন্সের আওতায় মাত্র 5% শুল্কে আমদানি করে খোলা বাজারে বেশি দামে বিক্রি করছেন। এতে রাজস্ব হারাচ্ছে সরকার। ফুড গ্রেড লবণের একটা এইচএস কোড আমাদের কমার্শিয়াল, আমাদের তো কমার্স, আমাদের গভর্নমেন্টের সম্পূর্ণ আমদানি নীতি মেনে আমরা ইম্পোর্ট করছি, ঠিক আছে? তাহলে আমাদের মালটা আটকাবে কেন? এবং আমরা সরকারকে রাজস্ব দিচ্ছি। সরকার যে সিস্টেম যেভাবে মনে হচ্ছে এইভাবে সে টেস্ট করে রিপোর্টে আমার মালটা ছাড় দিবে, এইটাই তো কথা। এই কন্ডিশন, আর যদি মনে করেন এটি ইম্পোর্ট বন্ধ থাকতো তাহলে তো আমার ব্যাংক এলসিটা ওপেন করতো না। 93% ডিউটি দিয়ে খাদ্য লবণ বিক্রি করা কত দামে, এটা একটা অযৌক্তিক ব্যাপার। এখানে যে খাদ্য লবণকে প্রোটেকশন দেওয়ার জন্য কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল লবণ বন্ধ করেছে, এটার সাথে এটার যুক্তি মিলে না। আর কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল যাদের লাইসেন্স আছে তারা আবার কিনে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। কাস্টমস কর্মকর্তারা বলছেন, আমদানির নীতি আদেশের বাইরে যাওয়ার সুযোগ নেই। এ বিষয়ে মামলা চলমান থাকায় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের রায় হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শিল্প মন্ত্রণালয়ের সনদ লাগবে কি লাগবে না, যেহেতু আমদানি নীতি আদেশ 2021 থেকে 24-এর অনুচ্ছেদ 25-এ এটা বলা আছে যে শিল্প মন্ত্রণালয়ের সনদ লাগবে, ক্লিয়ারেন্স লাগবে, তাই এটা প্রয়োজন। বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে প্রায় 5 লাখ টন শিল্প লবণ আমদানি হয়। ভুক্তভোগী আমদানিকারকদের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে 2 দফা এসব চালান খালাসের নির্দেশ দেওয়া হয়। তবে কাস্টমস কর্তৃপক্ষের আপিলের প্রেক্ষাপটে চেম্বার আদালত বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে নিষ্পত্তির আদেশ দেন, যদিও 5 মাসেও হয়নি শুনানি। হাজরা শিউলি, এখন চট্টগ্রাম। পটুয়াখালীতে সরবরাহ কম থাকায় বাড়তে শুরু করেছে সবজির দাম। প্রকারভেদে কেজিতে বেড়েছে 5 থেকে 40 টাকা পর্যন্ত। এ নিয়ে জানাতে কলাপাড়া পাইকারি সবজি বাজার থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, সবজি সরবরাহ নিয়ে কি বলছেন পাইকাররা, কোন সবজির দাম কেমন বেড়েছে জানাবেন। আসলে আপনি জানেন, আপনার মাধ্যমে দর্শকদেরও জানিয়ে রাখতে চাই, বিগত প্রায় 10 দিন ধরেই কিন্তু উপকূলীয় অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বয়ে গিয়েছে। এখনও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। আর প্রবল বর্ষণের কারণে কিন্তু জলাবদ্ধতায় সবজির উৎপাদন অনেকটাই কমেছে। আর সবজির উৎপাদন এবং নষ্ট হওয়ার কারণে কিন্তু সরবরাহটাও কমেছে। আর সরবরাহ কমার কারণে কিন্তু কেজিতে 5 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে প্রকারভেদে সবজি। আমি এখন দাঁড়িয়েছি পটুয়াখালীর নাচনাপাড়া এখানে সবজি বাজারে, পাইকারি সবজি বাজারে। এখানে আজকে পটল বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা, কেজিতে বেড়েছে 10 টাকা। কাঁকরোল বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, কেজিতে বেড়েছে 10 টাকা। করলা বিক্রি হচ্ছে 60 টাকা থেকে 70 টাকা পর্যন্ত, বেড়েছে কেজিতে 20 টাকা। এছাড়া যে চিচিঙ্গা 30 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে, 10 টাকা বেড়েছে। বেগুন 60 টাকা থেকে 70 টাকা পর্যন্ত বেচে বিক্রি হচ্ছে, কেজিতে বেড়েছে 10 টাকা। বরবটি বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা, বেড়েছে 5 টাকা। এবং শসা বিক্রি হচ্ছে 60 টাকা, কেজিতে বেড়েছে 10 টাকা। পটল 30 টাকা এবং পেঁপে 30 টাকা, জালি তরকারি 30 টাকা, এগুলো অপরিবর্তিত অবস্থায় বেচা বিক্রি হচ্ছে। এবং মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে কেজি 35 টাকা, 5 টাকা বেড়েছে। লাউ প্রতি গোটা বিক্রি হচ্ছে 50 থেকে 70 টাকা পর্যন্ত। এখানে কিন্তু বেড়েছে প্রতিটি পিচে বেড়েছে 10 থেকে 15 টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 30 থেকে, কাঁচা কলা বিক্রি হচ্ছে প্রতি হালি 30 থেকে 40 টাকা, এটি অপরিবর্তিত অবস্থায় রয়েছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 120 টাকা, কেজিতে বেড়েছে 40 টাকা। তো এখানকার যে সকল স্থানীয় যে চাষি রয়েছে তারা বলছেন যে তাদেরও এই বর্ষার কারণে সবজির উৎপাদন এবং নষ্ট হওয়ার কারণে কিন্তু বাজারে সরবরাহ কমেছে। আর উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলে যে সকল মোকাম থেকে এখানে সবজি নিয়ে আসেন এখানকার পাইকাররা, সে সকল মোকাম থেকেও কিন্তু সবজি সরবরাহ অনেকটাই কমেছে, যে কারণেই কিন্তু সবজির দামটা ধীরে ধীরে বাড়ছে। আর সময় যত গড়াবে আর দুর্যোগপূর্ণ আবহাওয়া যতটাই স্থায়ী হবে ততটাই কিন্তু সবজির দাম আরও বাড়বে, এমনটাই শঙ্কার কথা জানিয়েছে এখানকার পাইকাররা। আর খুচরা পর্যায়ের যে বিক্রেতা রয়েছে তারা বলছেন যে এখন যে পরিমাণে সবজির দাম রয়েছে সেটি কিন্তু সহনীয়, যদি আরও বাড়ে তাহলে সেটি তাদের সহনীয় পর্যায়ে ছাড়িয়ে যাবে, এমনটি তারা শঙ্কার কথা জানিয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। সবজি বাজারের খবর জানাতে পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন জসিম পারভেজ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজি ইপিজেডের ভেতরে একটি পোশাক কারখানার গোডাউনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। এ নিয়ে বিস্তারিত জানাতে আদমজি ইপিজেড থেকে যুক্ত হচ্ছেন ইমরান আলী সজীব। ইমরান, আগুনের সূত্রপাত নিয়ে কি বলছে ফায়ার সার্ভিস, সার্বিক অবস্থা আমাদের জানাবেন। জ্যোতিকা, আমি কিন্তু রয়েছি আদমজি ইপিজেডের যে জায়গাটিতে আগুন লেগেছে তার থেকে ঠিক অনেক দূরে, একেবারে ইপিজেডের প্রধান ফটকে। আসলে যেটি বলা হচ্ছে যে এখান থেকে আমাদের অনেক সহকর্মীরা আছে, তাদের কাউকে কিন্তু ইপিজেডের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং আমরা আসলে এখন পর্যন্ত জানি না ভিতরে কি পরিস্থিতি আছে। তো আমাদেরকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে গত ভোরে যখন ফুটবল খেলা চলছিল তার কিছুক্ষণ পরে আনুমানিক 4:15 থেকে 4:30টার মধ্যে আদমজি ইপিজেডের একটি পোশাক কারখানার যে কাপড়ের রাখার যে গোডাউন, সেই গোডাউনে আগুনটি লাগে। এবং কিভাবে আগুনটি লেগেছে এখনো আমরা আসলে বিষয়টি জানতে পারিনি, আমরা নিশ্চিত হতে পারিনি। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের কথা বলা হচ্ছে যে কাজ করছে এখানে। তাদের সাথে আমরা যোগাযোগ করেছি, তারা যেমনটি বলছেন যে তারা আসলে আগুন নিয়ন্ত্রণের কাজে ব্যস্ত রয়েছেন, যার কারণে এখনো পর্যন্ত আমাদেরকে তারা বিস্তারিত কোনো তথ্য দিতে পারেনি। তবে
একটি সূত্র আমাদেরকে জানিয়েছে যে সকাল 7:15টায় তারা আগুন নিয়ন্ত্রণের কথা বলছেন। তবে আমাদেরকে কিন্তু এখনো আগুন নিয়ন্ত্রণের যে আনুষ্ঠানিক ঘোষণাটি সেটি কিন্তু আমাদের স্থানীয় যারা এখানে আমরা কাজ করছি সংবাদকর্মী তাদেরকে কিন্তু এখন পর্যন্ত জানানো হয়নি। এবং যেটি বলছিলাম যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে এখন ইপিজেড এর যে শ্রমিক তারা কিন্তু আসলে কর্মস্থলে যাচ্ছেন। তারা মানে সারিবদ্ধ হয়ে ইপিজেডে ঢুকছেন। আমরা অনেকে আবার দেখেছি আমরা যে ইপিজেড থেকে বেরোচ্ছেন তাদের কাছ থেকে আমরা কিছু তথ্য নেওয়ার চেষ্টা করছি। তারা যেমনটি বলেছেন যে ভোর আনুমানিক 4:15 থেকে 4:30টার মধ্যে এই আগুনের অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তারপরেই আসলে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট ঢাকা নারায়ণগঞ্জ থেকে এসে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন এবং এখনো পর্যন্ত তারা আগুন নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছেন তেমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং যেসব শ্রমিকরা রাতে কাজ করে আসলে বের হয়েছে তাদের কাছ থেকে আমরা এমনটি জানতে পেরেছি যে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছেন। আমরা চেষ্টা করেছি আদমজি ইপিজেড এর যে কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলার জন্য, আসলে তাদেরকে আমরা সাথে আমরা যোগাযোগ করতে পারিনি। ফলে এখানে যারা সিকিউরিটি ছিল তাদের কাছ থেকে আমরা কিছু তথ্য নিয়েছি। তারাও যেমনটি বলছেন যে ঠিক আদমজি ইপিজেড একটি পোশাক কারখানা, তার যেই কাপড় রাখার যে গোডাউন সেই গোডাউনে আসলে মূলত অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং এখনো পর্যন্ত আসলে নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। তবে এখনো আমরা ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তা বা কাউকে আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা রয়েছি একেবারে আদমজি ইপিজেডের ঠিক একেবারে প্রধান যে ফটক সেই ফটকের সামনে এবং এখান থেকে আসলে আমরা সংবাদ সংগ্রহের চেষ্টা করছি। আমরা এখনো পর্যন্ত ভিতরে যেতে পারিনি, আমাদেরকে কোনো গণমাধ্যম কর্মীদেরকে আদমজি ইপিজেডের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। তো এই ছিল জ্যোতিকা আমার কাছে আদমজি ইপিজেড আগুনের সবশেষ খবর। বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন ইমরান আলী সজীব। ঢাকার ধামরাইয়ে শুরু হতে যাচ্ছে এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ ও 400 বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধব দেবের রথযাত্রা উৎসব। আগামী 16 জুলাই বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসব ঘিরে সাজ রব চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রার উৎসবে মুখর হয়ে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা। সেই ধারাবাহিকতায় আগামী 16 জুলাই ঢাকার ধামরাইয়ে শুরু হচ্ছে প্রায় 400 বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধব দেবের রথযাত্রা উৎসব। আয়োজকদের দাবি এটি উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কাঠের রথযাত্রা। উৎসবকে সামনে রেখে শেষ মুহূর্তের ব্যস্ততা এখন ধামরাই জুড়ে। ধুলো ময়লা পরিষ্কার করে 60 ফুট উঁচু কাঠের রথে শেষবারের মতো রঙের তুলির আঁচড় দিচ্ছেন কারিগররা। শত প্রতিকূলতার মাঝেও ঐতিহ্যের এই রথকে নতুন রূপ দিতে কাজ করছেন তারা। গম্বুজের কাজ, লতার কাজ, তারপরে বিভিন্ন ধরনের কাজ করতেছি। লতা আছে, ওই যে ঠাকুর ঠুকুর আছে, যেগুলা কুড়ি আছে, এগুলা করেন না কেন? মেলাটা প্রায় 1 মাস যাবত এইখানে সবাই মিলে আমরা আনন্দঘন পরিবেশে উদযাপন করি। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর আগুনে ধ্বংস হয়ে যায় ধামরাইয়ের ঐতিহাসিক 75 ফুট উঁচু মূল রথটি। স্বাধীনতার পর দীর্ঘদিন বাঁশ ও কাঠের অস্থায়ী রথে উৎসব চললেও পরে নির্মিত হয় বর্তমানে 60 ফুট উচ্চতা ও 37 ফুট প্রস্থের নান্দনিক কাঠের রথ। এবারও 9 দিনব্যাপী ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে আগামী 24 জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে মূল উৎসব। তবে মাসব্যাপী চলবে ঐতিহ্যবাহী রথ মেলা। বৈরী আবহাওয়ার জন্য কিছুটা বিঘ্ন ঘটেছে, তারপরেও আমরা এই রথটানের পূর্বেই আমাদের সমস্ত কাজকর্ম শেষ হবে। অন্যান্য বারের মতোই আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে সমাপ্ত করব। রথযাত্রাকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে, জনগণের যেন কোনো ধরনের নিরাপত্তাহীনতায় না ভোগেন এবং বিশেষ করে জ্যাম জট যে একটা হয় ওখানে, সেই বিষয়টাও আমরা ট্রাফিক পুলিশকে বলেছি যেন নির্বিঘ্নে জনগণ এখানে আসতে পারে। নিরাপত্তা জোরদার, নির্বিঘ্নে এই অনুষ্ঠান পরিচালনা করা এবং সুশৃঙ্খলভাবে তার জন্য যা যা করা দরকার আমরা ইতিমধ্যে নিয়েছি এবং আমরা এই অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সবাই সর্বপক্ষ থেকে সচেষ্ট আছি। শুধু ধর্মীয় উৎসব নয়, ধামরাইয়ের রথযাত্রা এখন সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐতিহ্য ও বাঙালি সংস্কৃতির এক অনন্য প্রতীক। নতুন প্রজন্মের কাছে ইতিহাস ও ঐতিহ্যের এই ধারাবাহিকতা আরও সমৃদ্ধ হয়ে টিকে থাকবে এমন প্রত্যাশা স্থানীয়দের। এখন সাভার। ইরান আলোচনা পুনরায় শুরু না করলে আগামী সপ্তাহে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এমনকি যতক্ষণ না বলবেন যথেষ্ট হয়েছে, ইরানের ওপর হামলা চলতে থাকবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। এদিকে মার্কিন কর্মকাণ্ডে সমঝোতা স্মারক ভেস্তে যাওয়ায় ওয়াশিংটনের সঙ্গে আলোচনার অনুরোধকারী প্রথম পক্ষ ইরান হবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। এরই মধ্যে ইরানের সব বন্দরে নৌ অবরোধ পুনরায় আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া টানা চতুর্থ দিনের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে সিরিক, পূর্ব হরমুজগান, বামপুর, চাবাহার, বন্দর আব্বাস, আহওয়াজ ও কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। জবাবে জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে তেহরান। ইরানের ফাঁদে পা দিয়ে বারবার হেনস্থা হচ্ছেন ট্রাম্প। হরমুজে চলাচলকারী জাহাজে 20% টোল বসানোর হুমকি দিয়েও শেষ পর্যন্ত তা প্রত্যাহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সমঝোতার স্মারক সইয়ের পর বীর দর্পে উদযাপন করলেও এখন সুর পাল্টে বলছেন এই চুক্তি ব্যর্থ হলে কিছু যায় আসে না। এমন পরিস্থিতিতে বিশ্লেষকদের পূর্বাভাস, এবার পরমাণু কর্মসূচি সামনে এনে ইরানকে কোণঠাসা করার শেষ চেষ্টা করবেন মার্কিন প্রেসিডেন্ট। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। Won't do that. The incredible people of Greenland. If Denmark has any legal right. Actually, it's a large real estate deal. Your right to determine your own future. চুক্তি বা শর্ত পছন্দ না হলে হুটহাট তা থেকে বের হয়ে যাওয়া ছিল ট্রাম্পের অন্যতম ট্রেডমার্ক পলিসি। প্যারিসের জলবায়ু চুক্তি, বিশ্ব সংস্থার সদস্যপদ কিংবা ওবামার আমলে করা ইরানের সঙ্গে পরমাণু চুক্তি, কোনো কিছুরই তোয়াক্কা করেননি ট্রাম্প। কিন্তু ইরান যুদ্ধের প্রেক্ষাপটে পাল্টে গেছে এসব সমীকরণ। সাম্প্রতিক হামলার পর ইরানের বিপ্লবী গার্ড কর্পসের আগেই জুনের সমঝোতা স্মারক বাতিল করে দেন ট্রাম্প। কিন্তু এই চুক্তিটি ইরানের চেয়েও যুক্তরাষ্ট্রের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল। স্মারকে সইয়ের পর খোদ ট্রাম্প বলেছিলেন এর মধ্য দিয়ে চিরতরে বন্ধ হয়ে যাবে ইরানের পরমাণু কর্মসূচি। 3000 বছর পর মধ্যপ্রাচ্যে প্রতিষ্ঠিত হবে প্রকৃত শান্তি। কিন্তু চুক্তি যখন টিকল না, তখন ভোল পাল্টে ট্রাম্প বললেন এই স্মারক ইরানের জন্য একটি পরীক্ষা ছিল যেখানে তারা ফেল করেছে। কিন্তু সিএনএন এর বিশ্লেষণ, হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব থাকায় চুক্তি থেকে আসলে বের হয়ে যায় ইরান। হামলা চালানো হয় সিঙ্গাপুর, পানামা কিংবা সাইপ্রাসের পতাকাবাহী জাহাজে। আর এটিই ছিল ট্রাম্পের কৌশলকে অনুসরণ করে তাকেই বিপদে ফেলা। আবার হরমুজে চলাচলকারী জাহাজে টোল বসানোকে অবৈধ আগ্রাসন আখ্যা দেওয়ার পর নিজেই 20% ফি বসানোর ঘোষণা দেন ট্রাম্প। এর 24 ঘন্টা যেতে না যেতেই সেই হুমকি প্রত্যাহারেরও ঘোষণা দিয়েছেন তিনি, যা প্রমাণ করে ইরানের বিরুদ্ধে চাপ প্রয়োগ নীতি খুব একটা কাজে আসছে না। এ নিয়ে রসিকতা করেছেন খোদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এক্স পোস্টে লিখেছেন 20% ফি নেয়া অতি বাড়াবাড়ি, তেহরান ন্যায্য হারেই টোল বসাবে। এসব ঘটনা প্রবাহ প্রমাণ করে ইরানের ফাঁদে এরই মধ্যে পা দিয়ে ফেলেছেন ট্রাম্প। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কিংবা যুদ্ধবন্ধ কোনো ইস্যুতে আশানুরূপ ফল পাননি মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন এমন পরিস্থিতিতে পরমাণু কর্মসূচি নিয়ে অসন্তোষ সামনে আনা ছাড়া আর কোনো বিকল্প নেই ট্রাম্পের সামনে। If it was the nuclear issue, they could have resolved it in the last year talks. It's not about the nuclear issue. It's about Iran as a regional power. What they cannot tolerate is independent Iran as a role model for other regional nations in the heartland of the world, that's the Middle East. বিশ্লেষকরা আরও মনে করেন ব্যাকফুট থেকে ঘুরে দাঁড়াতে পরমাণু কর্মসূচির ইস্যুকে আবারও ইরানের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে যুক্তরাষ্ট্র। অতীতে ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালানোর আগে বারবারই এর নজির পাওয়া গেছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এই ছিল এখন সকালে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।